আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানজিনা পৃথা। শুরুতে ইউপি সংবাদ শিরোনাম। বহুতল ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে কাল থেকে অভিযান চলবে 15 দিন, জানালেন গৃহায়ণ মন্ত্রী। পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ঢাকা উত্তরের মেয়রের। আগুনে ক্ষতিগ্রস্ত বনানীর এফআর টাওয়ারের মালিক ও নির্মাতা প্রতিষ্ঠানকে কাগজপত্র সহ তলব করেছে তদন্ত কমিটি। এফআর টাওয়ারে আগুনের ঘটনায় মামলা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বললেন ডিএমপি কমিশনার। এবং চতুর্থ ধাপে 107 উপজেলায় ভোটকাল, 6টিতে ইভিএম। শুনছিলেন ইউপি সংবাদ শিরোনাম। রাজধানীর বহুতল ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে রোববার থেকে বিশেষ অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম। গুলশানে আগুনে ক্ষতিগ্রস্ত ডিএনসিসি কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে মন্ত্রী আরও জানান, একটানা 15 দিন চলবে এ অভিযান। কাঁচাবাজারে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না বলে অভিযোগ করেছেন মেয়র আতিকুল ইসলাম। দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। মাহবুব আলমকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মইনুল হাসান। প্রায় 3 ঘন্টার চেষ্টায় গুলশানের ডিএনসিসি কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নেভানোর পরপরই ক্ষতিগ্রস্ত দোকানিরা ক্ষয়ক্ষতি নিরূপণ আর অবশিষ্ট কি আছে তার খোঁজে ধ্বংসস্তূপের মধ্যে নেমে পড়েন। এরই মধ্যে ঘটনাস্থলে আসেন সরকার আর প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এ সময় ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম অভিযোগ করেন, বাজারে আগুন নেভানোর নিজস্ব কোনো ব্যবস্থা ছিল না। মার্কেট করতে হয়তো 15 থেকে 20 দিন লাগবে। মার্কেট যেটা হবে আবার অস্থায়ী মার্কেট, এখানে কি ফায়ার অ্যাটেন্ড থাকবে? এখানে কি, কারণ আমি মনে করি এখানে যারা আছেন ব্যবসায়ী সবাই কিন্তু এখন সময় আসছে একসাথে কাজ করার জন্য। আগে ফায়ার অ্যাটেন্ড রাখতে হবে, আমাদের ফায়ার এক্সিট থাকতে হবে, আয়েল আমাদেরকে বড় করতে হবে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী সমর রেজাউল করিম জানান, বহুতল ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা কি পর্যায়ে রয়েছে তা দেখতে রোববার থেকে মাঠে নামছে প্রশাসন। ঘটনা কিন্তু একটু ভিন্ন, কারণ এবার পরিকল্পিত কোনো ভবন না, নিজেরা একটা ছাপড়া দেওয়ার মতো অবস্থা করে ওনারা তৈরি করেছেন অন্তর্বর্তীকালীন সময়ের জন্য। এই অবস্থায় তারাই নিজেরা বিদ্যুতের সংযোগ বিভিন্নভাবে দোকান নিয়েছেন। এমন হতে পারে যে এই সংযোগগুলি যেভাবে হওয়া দরকার সেভাবে হয়নি। তারপরও বিষয়টা আমরা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেব। এদিকে ডিএনসিসি কাঁচাবাজারে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। আগুনে ক্ষতিগ্রস্ত বনানীর এফআর টাওয়ারের মালিক ও নির্মাতা প্রতিষ্ঠানকে কাগজপত্র সহ তলব করেছে তদন্ত কমিটি। ভবনটি পরিদর্শনে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব ফয়জুর রহমান জানান, আজকের মধ্যেই কাগজপত্র নিয়ে তাদেরকে দেখা করতে হবে। একই সাথে দুর্ঘটনার কারণ খুঁজতে ভবনের 8, 9 ও 10 তলার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতদের সাথে আগামীকাল কথা বলা হবে বলেও জানান তিনি। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদারের নেতৃত্বে গঠিত আরেকটি কমিটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেন। বৃহস্পতিবারের ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে নিহত হন 25 জন, আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন 48 জন। ডেকেছি মালিককে, এই ভবনের মালিককে তার কাগজপত্র নিয়ে, ইভেন কি যে ডেভেলপার রূপায়ণ বোধহয় তাকেও আমরা ডেকেছি তার কাগজপত্র নিয়ে আজকে হাজির হওয়ার জন্য। যারা যারা বিশেষ করে 8, 9, 10 তলায় কাজ করেছেন বা কাজ করতেন, যারা এখানে সার্ভিস করতেন, তাদেরকে আমরা ওপেনলি ডাকছি আপনাদের মাধ্যমে। আমরা পুলিশ কন্ট্রোল রুমে আগামীকাল সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা আমরা তাদের বক্তব্য শুনব। দর্শক, এই মুহূর্তে আগুনে ক্ষতিগ্রস্ত বনানীর এফআর টাওয়ারের সামনে আছেন আমাদের সহকর্মী শারফুল আলম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শারফুল, আমরা যেমনটি জানি তদন্ত কমিটি তাদের কাজ শুরু করেছে, তো তদন্ত নিয়ে আপনার কাছে নতুন কি তথ্য রয়েছে? নতুন তথ্য বলতে বুয়েটের একটি বিশেষজ্ঞ দল কিন্তু এই এফআর টাওয়ার পরিদর্শনে আসার কথা। আমরা অপেক্ষা করছি ওই গ্রুপটার জন্য। তারা আসার পরে ভবনটি যেখান থেকে আগুন লেগেছে, অর্থাৎ 8, 9, 10 তলা থেকে শুরু করে উপরে যে অংশগুলো আছে প্রত্যেকটা ফ্লোর তাদের পরিদর্শন করার কথা রয়েছে এবং পরিদর্শন শেষে তারা আসলে আমাদেরকে জানাবেন যে এই ভবনটা এই মুহূর্তে কতটা ঝুঁকিপূর্ণ এবং এই ভবনটা পরবর্তী কী কী করণীয় এবং কতটা সহজে আবার এটাকে ব্যবহার করা যাবে, এইসব বিষয়ে কিন্তু এখানে তারা
একটা দিক নির্দেশনা এবং প্রকৃত কারণটা কি সেটাও হয়তো কিছুটা ওনারা ধারণা করতে পারবেন। যদিও এর আগে আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যে কমিটি তারা কিন্তু এখানে এসেছিলেন, তারা এই ভবনটি পরিদর্শন করে গিয়েছেন। তারা বলছেন যে এখানে যে অগ্নি নির্বাপনের ব্যবস্থা করা ছিল সেটা ছিল, তবে সেটা কার্যকর ছিল না। অর্থাৎ যখন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে তখন কিন্তু সেখানে অগ্নি নির্বাপনের জন্য যে ব্যবস্থা সেটা কিন্তু যথেষ্ট ছিল না এবং সেই জন্য কিন্তু এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে তারা এটাও বলেছেন যে যে পরিমাণে নিরাপত্তা সরঞ্জাম রাখার কথা ছিল সেই পরিমাণ নিরাপত্তা সরঞ্জামও কিন্তু এখানে ছিল না। এর মধ্যে এই ভবনটি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সাধারণত আইনশৃঙ্খলা বাহিনী এবং এখানে যেসব তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারাই মাত্র এটার ভিতরে ঢুকতে পারছেন এবং তারা পরিদর্শন শেষে আমাদেরকে জানিয়েছেন। এমনকি এখানে যেসব প্রতিষ্ঠান এই ভবনটিতে ছিল সেই সব প্রতিষ্ঠানের মালামালও কিন্তু খুব একটা বাইরে বের হতে দিচ্ছে না, অথবা সেই সব প্রতিষ্ঠানের ব্যক্তিদেরকেও কিন্তু পুলিশের বিশেষ অনুমতি নিয়ে এখানে পরিদর্শন করতে বলা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে এখানে যে সেবা সংস্থাগুলো আছে, অর্থাৎ বিদ্যুৎ, পানি এবং গ্যাস, এই সব সেবা সংযোগকারী যেসব প্রতিষ্ঠান আছে তারা কিন্তু সকালবেলা এখানে এসেছিলেন। তারা এসে এই যে এফআর ভবন, সেই ভবন এবং তার আশেপাশে এই মোট 3টি ভবনের সেবা সংযোগ টোটালি বিচ্ছিন্ন করে তারা দিয়ে গিয়েছেন। কিন্তু তার আশেপাশে যে ভবনগুলো আছে সেই সব ভবনগুলোতে যাতে দ্রুত সময়ের মধ্যে এইসব সেবা সংযোগ দেওয়া যায় সেই জন্য তারা কাজ করছেন। কিন্তু এই এফআর ভবন এবং তার আশেপাশে যে 2টি ভবন আছে, এই মোট 3টি ভবনের সব ধরনের সেবা সংযোগ কিন্তু বিচ্ছিন্ন আছে এবং কবে নাগাদ এইসব ভবনে আবার সেই সব সেবা ফিরিয়ে দেওয়া হবে সেটাও কিন্তু তারা বলতে পারছেন না। তো মোটামুটি এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর। পৃথা। শারফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করব। দর্শক, বনানীর এফআর টাওয়ারের সামনে থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শারফুল আলম। বনানী এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুরান ঢাকার চকবাজারে 9টি রোডের ওয়ান ওয়ে উদ্বোধন করে টিএমপি কমিশনার এসব কথা বলেন। মাহমুদুর রহমানের রিপোর্ট। বনানীর এফআর টাওয়ারের আগুনের ঘটনায় শনিবার পুলিশ বাদী হয়ে বনানী থানায় মামলা করে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় 25 জনের প্রাণহানি ঘটে। এ বিষয়ে সুনির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করে মামলা না করা হলেও তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা জানালেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। জননিরাপত্তা রক্ষার ক্ষেত্রে, সকলের জানমাল নিরাপত্তার ক্ষেত্রে, এলাকাকে নিরাপদ রাখার ক্ষেত্রে আমাদেরকে আপনার সহযোগিতা দিবেন, আমরা একসাথে কাজ করব সেই প্রত্যাশা রাখি। সাংবাদিকরা প্রশ্ন করেছেন বনানী এফআর টাওয়ারে আগুন লাগার বিষয়ে মামলা রুজু হয়েছে এবং এই মামলায় ইতিমধ্যে 3টা কমিটি করা হয়েছে। একটি কমিটি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, একটি কমিটি হয়েছে গণপূর্ত মন্ত্রণালয় থেকে, একটি কমিটি হয়েছে দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয় থেকে। থানায় ফৌজদারি মামলা রুজু হয়েছে এবং এখানে যারা দায়ী, যাদের অবহেলা ছিল, সতর্কতা নেয়নি অথবা অবহেলার কারণে অগ্নি হয়েছে, তদন্ত সাপেক্ষে তাদের আইন আমলে নিয়ে আসা হবে। পুরান ঢাকার সব কেমিক্যাল গোডাউন বাসায় বাসায় তল্লাশি করে সরানোর ঘোষণা দেন নগর পুলিশের এই অভিভাবক। তবে কোনো ব্যবসায়ীকে হয়রানি করা হবে না। মাত্র 4 থেকে 5 মাসের মাঝে আমরা এই সন্ত্রাসের জঙ্গিবাদের শেকড়কে উপড়ে ফেলেছি, ধ্বংস করেছি হাজার হাজার জঙ্গি ঘাঁটি। আজকে আমরা নির্দ্বিধায় বলতে পারি জঙ্গিদের নেটওয়ার্ককে আমরা বিধ্বস্ত করেছি। তারপরে চুরি করে গোপনে নীরবে নিভৃতে এই জঙ্গি ষড়যন্ত্র চলছে, আমরা সজাগ আছি। জঙ্গি দমনের মতো রাজধানীকে মাদকমুক্ত করা হবে বলে জানান ডিএমপি কমিশনার। এক্ষেত্রে সকলের সহযোগিতা চান তিনি। এর আগে পুরান ঢাকা যানজটমুক্ত করতে চকবাজার থানার 9টি রোড অনিয়ম করার ঘোষণা দেন ডিএমপি কমিশনার। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সুশাসনের অভাব ও জবাবদিহিতা না থাকায় অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্ঘটনায় প্রতিনিয়ত সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।
কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন অভিযোগ করে বলেন, মানবিক এই বিপর্যয়ের দায় সরকারকে নিতে হবে। সরকার উন্নয়নের মিথ্যা প্রচারণা চালালেও দুর্নীতি অপশাসনের কারণে সব ক্ষেত্রে অব্যবস্থাপনা দেখা দিয়েছে। রুহুল কবির রিজভী বলেন, বিরোধী মত দমনে বিপুল অর্থ ব্যয় করে আধুনিক অস্ত্র সরঞ্জাম কেনা হলেও ফায়ার সার্ভিস আধুনিকায়নে সরকার উদাসীন। প্রতিদিন প্রায় 50 জনের মতো মানুষের তাজা প্রাণ ঝরে যাচ্ছে নানা দুর্ঘটনায়। আগুনের কাছে, বেপরোয়া গতিতে চলা যানবাহনের কাছে, ফিটনেসবিহীন লঞ্চ ও বাসের কাছে মানুষ জিম্মি হয়ে পড়েছে। একটা জবাবদিহিহীন সরকার থাকার কারণেই থামছে না মৃত্যুর মিছিল। সুশাসন থাকলে এই অব্যবস্থাপনা চলতো না। অথচ প্রধানমন্ত্রী সহ অন্যান্য নেতামন্ত্রীদের মুখে উন্নয়নের মহাসড়কের বুলি শুনতে শুনতে সাধারণ মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। আসলে দুর্নীতির মহাসড়কেই এই সরকার হাঁটছে বলেই সাধারণ মানুষের এত লাশের স্তূপ। উচ্চতর আদালতের স্থগিতাদেশ সমাজের অসঙ্গতি ও দুর্নীতি প্রতিরোধে অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে বলে মন্তব্য করেছেন 14 দলের সমন্বয়ক ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। বনানীর এফআর টাওয়ারে অগ্নিদগ্ধ রোগীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে গিয়ে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। তিনি বলেন, সুযোগ সন্ধানীদের নীতিবিরুদ্ধ কোনো কাজের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে চেয়েও অনেক ক্ষেত্রে আদালতের সিদ্ধান্তের কারণে তা কার্যকর করতে পারে না। মোহাম্মদ নাসিম বলেন, কোনো বিষয়ে আদালত স্থিতাদেশ দেওয়ার আগে আরও সতর্ক হলে আইন অমান্যকারীদের প্রতিহত করা সহজ হবে। এফআর টাওয়ারে আগুনে আহত 6 জন বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। অনেক সময় স্টে দেওয়া হয়। বেসরকারি মেডিকেল কলেজ করার সময় দেখেছি আমি, এবার হাসপাতালের ব্যবস্থা নেওয়ার সময় দেখেছি, ভেজাল ওষুধ নেওয়ার সময় দেখেছি। হয়তো অপ্রয়োজনীয়ভাবে কিছু আইনজীবীর কথায় এই ধরনের নিষেধাজ্ঞা দিয়ে দিনের পর দিন এই ধরনের আইন অমান্যকারীকে উৎসাহিত করা হয়। আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, আইনজীবীদের অনুরোধ করবো, আপনারা আর যাই হোক উচ্চতর আদালতকে অনুরোধ করবো আমি, এই ধরনের স্টে বা এই ধরনের ইনজাংশন দিয়ে এই আইন অমান্যকারীকে উৎসাহিত করবেন না দয়া করে। কাল চতুর্থ দফায় 107টি উপজেলা পরিষদের নির্বাচন হবে। 6টি উপজেলায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে। এই দফায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 38 জন। এদিকে বিশেষ নজরদারি রেখে 50টি উপজেলায় বর্ডার গার্ডের অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে নির্বাচন কমিশন। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। 3 ধাপে 326 উপজেলার পর রোববার অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের নির্বাচন। এই দফায় 107 উপজেলায় ভোটার সংখ্যা 2 কোটিরও বেশি। কক্সবাজার, ময়মনসিংহ, বাগেরহাট, পটুয়াখালী, মুন্সিগঞ্জ, ফেনী সদর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট গ্রহণ হবে। বিশেষ নজরদারি দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত সদস্যদের পাশাপাশি 50টি উপজেলায় বর্ডার গার্ডের অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন উপলক্ষে আমরা জেলা পুলিশ সার্বিকভাবে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন নিরপেক্ষ, নির্বিঘ্ন এবং সুষ্ঠু করার জন্য। এই দফায় 122টি উপজেলার তফসিল ঘোষণা করেছিল ইসি। এর মধ্যে আদালতের নির্দেশ ও অনিয়মের আশঙ্কায় 6টি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়া 15টি উপজেলায় সবকটি পদে একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হচ্ছে না। তবে আগের দফাগুলোতে স্থগিত করা কয়েকটি উপজেলার নির্বাচনও হবে 31 মার্চ। চতুর্থ দফায় চেয়ারম্যান পদে 38 জন, ভাইস চেয়ারম্যান পদে 22 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 26 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শেষ পর্যন্ত চেয়ারম্যান পদে 292 জন, ভাইস চেয়ারম্যান পদে 487 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 363 জন প্রার্থী ভোটের লড়াইয়ে রয়েছেন। পঞ্চম ও শেষ দফার উপজেলা পরিষদ নির্বাচন হবে ঈদ উল ফিতরের পর। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। 3 দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে রাজধানীর 27 নম্বরে উইমেন্স ভলেন্টিয়ারি অ্যাসোসিয়েশন WVA প্রাঙ্গণে। শারীরিক প্রতিবন্ধী শিশু ও দুস্থ নারীদের কল্যাণে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দেশি বিদেশি পোশাক, জুয়েলারি সহ বিভিন্ন পণ্য নিয়ে 80টি স্টল রয়েছে বলে জানান উদ্যোক্তারা। তারা বলেন, মেলার মাধ্যমে যে অর্থ পাওয়া যাবে তার পুরোটাই খরচ হবে দুস্থ নারী ও প্রতিবন্ধীদের কল্যাণে। মেলা চলবে আগামী 1 এপ্রিল পর্যন্ত, সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। যারা নিজেদেরকে সমাজের একটা স্তরে যে স্টাবলিশ করতে চায়, তাদের আত্মবিশ্বাস তৈরি করার জন্য আমরা তাদেরকে সহযোগিতা করি এরকম ছোট ছোট মেলার মাধ্যমে বা একটু বড় মেলার মাধ্যমে। সালোয়ার কামিজ হতে পারে, আবার কিছু আছে খাবার, বইয়ের প্রোডাক্ট আছে, আবার অনেক কাছে অর্নামেন্টস নিয়ে আসে, নিজেরা অর্নামেন্টস বানায়। সব কিছুই পাওয়া যায় এবং সব রিজনেবল প্রাইসের। প্রচুর লোক আসছে এবং আরও আসবে, আরও সাজাচ্ছে। 3 দিন খুব ভালোভাবেই চলবে।
জানাবো আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। স্কুল ছাত্রীর আবেদনে সাড়া দিয়ে বন্ধ করে দেওয়া হলো দিনাজপুরের হয়বতপুরের দুটি ইটভাটা। ওই দুটি ভাটার পরিবেশ দূষণের কারণে ঝুঁকির মধ্যে পড়ে পার্বতীপুরের হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য। এ সমস্যার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আলোড়ন তোলে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীর আবেদন। এর পরপরই বন্ধ করে দেওয়া হয় ইটভাটা দুটি। দিনাজপুর থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন মালিহা ওয়াদুদ-চাঁদনী। দিনাজপুর পার্বতীপুরের হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বিপ্লব নামের এক ব্যক্তি গড়ে তোলেন ইটের ভাটা, যার কালো ধোঁয়ায় শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়া সহ বিভিন্ন অসুবিধায় পড়তে হতো স্কুল শিক্ষার্থীদের। এসব কষ্টের কথাই তুলে ধরে ফেসবুকের মাধ্যমে জেলা প্রশাসন বরাবর চিঠি লিখে বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মাইশা। মানবিক এই চিঠি দেখার পর মাইশা ও তার বাবার সাথে মোবাইলে কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। জানান ইটভাটা বন্ধ করে দেওয়ার কথা। ধোঁয়ার জন্য আমাদের পরিবেশ দূষিত নানা রোগ আমরা আক্রান্ত হই। কেবল কোমলমতি শিক্ষার্থীরা নয়, ইটভাটার গুরুতর ঝুঁকির মধ্যে পড়ে আশেপাশের পুরো পরিবেশ। গাছের সমস্যা হয়, গাছের ফলমূল সমস্যা হয়, স্কুলের শরীরের ক্ষতি হয়, শ্বাসকষ্ট সমস্যা। যদিও ভাটার শ্রমিকরা বলছেন অন্য কথা। মিথ্যে কথা বললে সত্য বলে আপনারা যাচাই করে দেখেন। কালকে স্কুল ভাড়া বন্ধ করে দিচ্ছে। ছোট্ট শিশুর আবেদনে ইটভাটা বন্ধ হওয়ায় খুশি স্কুল কর্তৃপক্ষ সহ এলাকাবাসী। এত পাশাপাশি কালো ধোঁয়া সকলের ক্ষতি হতে পারে। যেহেতু স্কুলের খুব কাছাকাছি ভাড়াতে একটা দীর্ঘমেয়াদী একটা ক্ষতি হবে, স্কুলের বা এলাকার ক্ষতি হবে। পরিবেশ অধিদপ্তর বলছে ছাড়পত্র ছাড়াই তৈরি হয়েছিল ইটভাটা দুইটি। এ ব্যাপারে এখন ব্যবস্থা নেয়ার আশ্বাস কর্মকর্তাদের। এই বছর আমরা শুনতে পেলাম যে তারা চালু করছে এবং এরকম পার্শ্ববর্তী স্কুলগুলোতে পরিবেশগত বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। রিট আছে আমাদের কাছে, যেটা কাগজ আছে সেই রিটটা আমরা ভ্যাকেট করবো করে এটা উচ্ছেদের ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। জানাবো আন্তর্জাতিক সংবাদ। থাইল্যান্ডের সাধারণ নির্বাচন এক সপ্তাহ আগে হয়ে গেলেও কোন দল সরকার গঠন করবে তা এখনো পরিষ্কার নয়। এরই মধ্যে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে পপুলার ভোটে সেনা সমর্থিত পালং প্রাচারাত দল জয়ী হয়েছে। তবে এই নির্বাচনে ভোট গ্রহণে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে। গণমাধ্যমের খবরে বলা হয়, নির্বাচনের চূড়ান্ত ফলাফল 9 মের মধ্যে পাওয়া যেতে পারে। থাই নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গত 24 মার্চের নির্বাচনে সেনা সমর্থিত পালং প্রাচারাত দল পেয়েছে 84 লাখ ভোট, আর সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার পুয়ে থাই দল পেয়েছে 79 লাখ ভোট। এ পরিস্থিতিতে উভয় দলই সরকার গঠন করবে বলে ঘোষণা দিয়েছে। 2014 সালের সামরিক অভ্যুত্থানের পর থাইল্যান্ডে এটি প্রথম সাধারণ নির্বাচন। এবারে জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। বন্ধ হয়ে গেছে গাইবান্ধায় যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের কাজ। 295 কোটি টাকার প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় গাইবান্ধায় সদর আর ফুলছড়ি উপজেলায় ব্যাপক ভাঙনের আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হতে পারে পাশের শাখাটা, পলাশবাড়ী এবং গোবিন্দগঞ্জ উপজেলাও। গাইবান্ধা থেকে ইদ্রিসুজ্জামান মোনার রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। গত কয়েক বছরে গাইবান্ধা সদর উপজেলার বাগুড়িয়া থেকে ফুলছড়ির গজরিয়ার গণকবর পর্যন্ত যমুনা নদীর ভাঙনের ব্যাপকতা বেড়ে গেছে। ভাঙন প্রতিরোধে নদীর ডান তীর সংরক্ষণ নামে গত বছর প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। 295 কোটি 50 লাখ টাকা বরাদ্দের প্রকল্পটি 2021 সালের জুনে শেষ হওয়ার কথা। প্রকল্পের আওতায় 4500 মিটারের মধ্যে 2400 মিটার লুপ কাটিং করে ক্যানেল তৈরি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। চলছিল কিছু এলাকায় ব্লক দিয়ে ভাঙন প্রতিরোধের কাজও। তবে গত 5 মার্চ কাজ বন্ধ করে দেয় পানি উন্নয়ন বোর্ড। এই বাঁধটা একবার ভাঙিয়ে আমরা অনেক লোক কষ্ট পাইছি। এখন ক্যানেল খোঁড়ার পর যদি কাজটা না হয়, পরবর্তীতে আমাদের আরো করুণ কষ্ট হবে। হঠাৎ করে কাজটা থমকে গেল। আজ যদি এই কাজটি বন্ধ হয়ে যায়, পানি উন্নয়ন বোর্ড যদি এই কাজটি না করে, 7টি ইউনিয়নে আবার নদীগর্ভে চলে যাবে।
7 দিনের নোটিশে প্রকল্পটির কাজ বন্ধ করে দেয় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। ডাম্পিং আমরা শুরু করছিলাম, ট্রান্সপোর্ট কর্তৃক গণনা হচ্ছিল, হঠাৎ করে 5 তারিখে ট্রান্সপোর্ট উইথড্র করে নিয়ে যায়। আমরা তখন জানতে পারি যে কাজটি ক্যান্সেল করা হয়েছে। তা আমরা কাজে কোনো রকম গাফিলতি করিনি। এদিকে সময় অনুযায়ী কাজের অগ্রগতি না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিলের কথা জানিয়েছে পাউবো। কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করতে আমরা পারিনি, তা কাদের দা করাতে পারিনি। তাদের সাথে ওই চুক্তিটা আমাদের ঊর্ধ্বতন মহলের মিনিস্ট্রি প্লাস আমাদের বোর্ডের বিভিন্ন পর্যায়ের ডিসিশন মোতাবেক কাজটা তাদের সাথে চুক্তি বাতিল হয়। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। পানি সম্পদ প্রতিমন্ত্রী ঘুরে গেছেন, উনি বলেছেন যে এখান দিয়ে গিয়ে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এই বিষয়ে আমরা পানি উন্নয়নকে বলবো যেটা দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। যমুনার ভাঙন রোধে প্রকল্পটির দ্রুত বাস্তবায়ন দেখতে চান গাইবান্ধাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পার্টেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় জিরোনাকে 2-1 গোলে হারিয়েছে অ্যাথলেটিকো বিলবাও। ঘরের মাঠ স্তাদি মন্তেলিভেতে শুরুতেই দর্শকদের উৎসবে মাতান জিরোনা স্ট্রাইকার ক্রিশ্চিয়ান স্টোনি। প্রথমার্ধেও 1 গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দুদল, তবে দ্বিতীয়ার্ধের 8 মিনিটের মধ্যেই বিলবাওকে সমতায় ফেরান ইনাকি উইলিয়ামস। পুরো ম্যাচে দুদল সমান তালে লড়লেও 59 মিনিটে রাউল গার্সিয়ার গোলে অ্যাথলেটিকো বিলবাও ব্যবধান দ্বিগুণ করে। সেই গোল আর শোধ করতে পারেনি ইউসেবিও সেক্রিস্তানের শিষ্যরা, আর তাতে 29 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে টেবিলের 12তে নেমে গেল জিরোনা। সমান ম্যাচ শেষে বিলবাওয়ের অবস্থান 8-এ। পাকিস্তানকে চতুর্থ ওয়ানডেতে 6 রানে হারিয়ে 5 ম্যাচ সিরিজে 4-0 এগিয়ে গেল বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। জোড়া সেঞ্চুরি করেও পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারল না পাকিস্তান। দুবাইয়ে শুক্রবার রাতে টসে হেরে ব্যাট করে ম্যাচ সেরা ম্যাক্সওয়েলের 82 বলে 98 রানের ঝোড়ো 7 উইকেটে 277 রান তোলে অস্ট্রেলিয়া। উসমান খাজা করেন 62 রান। পাকিস্তানের বোলার মোহাম্মদ হোসেন, ইমাদ ওয়াসিম ও ইয়াসির শাহ নেন 2টি করে উইকেট। জবাবে অভিষিক্ত আবিদ আলী আর মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিতেও পরাজয় ঠেকাতে পারেনি পাকিস্তান। 271 রানে থামে 8 উইকেট হারানো ইমাদ ওয়াসিমের দল। আবিদ আলী 114 ও রিজওয়ান করেন 104 রান। ওজি পেসার কোল্টন নাইল 53 রানে 3 উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংসে ধস নামান। আগামী রোববার দুবাইয়ে শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। শেষ করার আগে উপেশ সংবাদ শিরোনাম আরও একবার। বহুতল ভবনের অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে কাল থেকে অভিযান চলবে 15 দিন, জানালেন গৃহায়ণ মন্ত্রী। পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ঢাকা উত্তরের মেয়রের। আগুনে ক্ষতিগ্রস্ত বনানীর এফআর টাওয়ারের মালিক ও নির্মাতা প্রতিষ্ঠানকে কাগজপত্র সহ তলব করেছে তদন্ত কমিটি। এফআর টাওয়ারে আগুনের ঘটনায় মামলা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বললেন ডিএমপি কমিশনার। এবং চতুর্থ ধাপে 107 উপজেলায় ভোট কাল, 6টিতে ইভিএম। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।